বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না, বলছেন মির্জা আব্বাস। মামলাটা উঠাতে চাই, দেশ শান্তিতে রাখতে চাই। সরকার ব্যর্থ হয়েছে, তাই ছাত্র জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো, ব্যাগে গুলির ম্যাগাজিন, উপদেষ্টা আসিফ বললেন ভুলবশত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছবেন না, বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছবেন না। মোবাইল দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশের আওতায় আনতে পারি। মির্জা আব্বাস বলেন, এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছবেন না। মোবাইল দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনের সমাবেশ করবে, কেউ কোনো জায়গায় ছাড়বে না। এটা তো সিস্টেম হলো না। তিনি বলেন, সবাইকে অনুরোধ জানাবো, আউল ফল কথাবার্তা বললেন না, কেউ মনে করবেন না সুবিচারের লোক বলে সুখী হয়ে যাবেন, সুখী না। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যখন বিএনপি জামায়াতের ওপর স্টিম রোলার চালানো হচ্ছিল, তখন এই দলটি এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছেন, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন। কালো নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, 3 বার নির্বাচন হয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলছেন। আগে দিতে হবে স্থানীয় নির্বাচন, এরপর পিআর সিস্টেম নির্বাচন, না হয় এ দেশে কোনো নির্বাচন হবে না। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে। এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে। পিআর পদ্ধতি কই থেকে আসে, প্রশ্ন মির্জা আব্বাসের। তিনি বলেন, দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথা মতোই হতে হবে। স্থানীয় সরকার আগে হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই, কই থেকে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছেন। ইরানের উদাহরণ টেনে মির্জা আব্বাস বলেন, আমাদের মুসলিম বিশ্বের কেউ যখন তাকে সমর্থন দিল না, ইরান একাই যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যাওয়ার জন্য কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না, এই করে করে দেশটাকে গত 50 বছরে এগোতে দিল না। দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। দেশকে ভালোবেসে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন একটা জায়গায় আসেন, যে জায়গায় গেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে। মামলাটা উঠাতে চাই, দেশ শান্তিতে রাখতে চাই। হের তো অবস্থা খারাপ, বাসে না মরে বলা যায় না। সে যদি এলাকায় হাঁটাচলা করতো তাহলে মামলা করে কাজ হতো, এখন ওর মরার অবস্থা। আমরা মামলাটা উঠাতে চাই, দেশে শান্ততে রাখতে চাই। হিন্দু মুসলমান শান্তিতে থাকুক। নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন কুমিল্লার মুরাদনগরের পাশবিক নির্যাতনের শিকার ওই নারী। তিনি আরও বলেন, আমার মান সম্মান সব গেছে, সবাই মুক্তি পাক। আমি 2টি শিশু সন্তান নিয়ে বাঁচতে চাই। আমি 10 জনের শান্তি চাই, দেশের শান্তি চাই। আমার যা হওয়ার তো হয়েই গেছে, আমি মামলা তুলে নেব। ওই নারী বলেন, আমি মামলা করেছি, আমি তুলে ফেলবো। আমি 10 জনের ভালো চাই। মামলা তুলে নিতে আমাকে কেউ চাপ দেয়নি, টাকার লোভও দেখায়নি। আমার স্বামী বলেছে, তোর সম্মান যা যাওয়ার গেছে, এখন কেস করলেই সেই সম্মান ফিরে পাবি না। ফজর আলীর সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমার মা 50,000 টাকা ধার নিয়েছে ফজর আলীর কাছে। সেই পাওনা টাকার বিষয়ে ফজর আলী আমাকে মাঝে মধ্যে ফোন দিতেন। এসব বিষয়ে ফজর আলীর ছোট ভাই আমাদের সন্দেহ করে। একদিন ফজর আলীর ভাই আমাদের ঘরে এসে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আছাড় মেরে মোবাইল ভেঙে ফেলে। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে বিচার হয়, ওই ঝামেলার মীমাংসা হয়। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, গত বৃহস্পতিবার রাত 11টার দিকে ফজর আলী আমাদের ঘরের সামনে এসে দরজা খুলতে বলেন। আমি বলেছি আমার বাবা মা পাশের বাড়ির সাপ্তাহিক পুজোর অনুষ্ঠানে গেছে, আমি আর 2 সন্তান ঘরে। এ সময় তিনি কৌশলে দরজা খুলে আমাদের ঘরে প্রবেশ করে আমার উপর অত্যাচার করে। কিছুক্ষণ পর 7-8 জন এসে ফজর আলীকে মারধর করেন। তাকে মারধরের পর আমাকে মারধর শুরু করেন। তারা আমার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। সরকার ব্যর্থ হয়েছে, তাই ছাত্র জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, বলছেন নাহিদ।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ব্যর্থ হয়েছে, তাই ছাত্র জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাই মাস জুড়ে মানুষের কাছে যাবে এনসিপি। জুলাই পদযাত্রা ছাড়াও 6 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস, 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ এবং 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনের ঘোষণা দিয়েছে নাহিদ। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী 1 থেকে 30 জুলাই দেশের সব জেলায় পদযাত্রা হবে। 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এ সময় আমরা শহীদ পরিবারের কাছে যাব, তাদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সঙ্গে কথা বলবো, জুলাই নিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা বলবো। জাতীয় নাগরিক পার্টির নেতারা একসঙ্গে পদযাত্রা করবে। জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে সরকারের দেওয়া 30 কার্যদিবস পার হয়ে গেছে। সরকার বারবার জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বলেও দিতে পারেনি। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, তাই আর কারো উপর নির্ভরশীল না হয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র পাঠ করা হবে। ব্যাগে গুলির ম্যাগাজিন, উপদেষ্টা আসিফ বললেন ভুলবশত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে অস্ত্রের গুলি রাখার ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে যাওয়ার সময় গতকাল সকালে বিমানবন্দর স্ক্যানিংয়ের সময় উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিনের উপস্থিতি ধরা পড়ে। এর ব্যাখ্যায় আসিফ মাহমুদ লিখেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপর যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান ভুলবশত এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল। উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে বিমানবন্দরে বাইরে পাঠিয়ে দেন। আগ্নেয়াস্ত্রের নীতিমালা অনুযায়ী 30 বছরের বেশি বয়সী এবং আগের 3 অর্থ বছরে 1 থেকে 3 লাখ আয়কর পরিশোধকারী ব্যক্তি লাইসেন্স পেতে পারেন। এই নিয়মের ফলে 27 বছরের আসিফ কিভাবে লাইসেন্স পেয়েছেন, এই প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও নীতিমালায় বলা হয়েছে, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তির জন্য আয়করের শর্ত প্রযোজ্য নয় 32-এর 2 ধারা অনুযায়ী। মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের জন্য উপদেষ্টার পদ মন্ত্রী পর্যাদা হওয়ায় আসিফের লাইসেন্স পেতে বাধা নেই। বিমানবন্দরে গুলি অস্ত্র বহন নিষিদ্ধ, তারপরও ব্যাগে ম্যাগাজিন ব্যাখ্যায় আসিফ লিখেছেন, বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। আসিফ মাহমুদের ব্যাগের গুলি ম্যাগাজিন পাওয়ার খবর একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। কিছুক্ষণ পর ব্যাখ্যা ছাড়াই এ খবর সরিয়ে নেওয়া হয়। চাপ দিয়ে সংবাদ ছড়ানোর অভিযোগ নাকচ করেছেন উপদেষ্টা। তিনি লিখেছেন, ওই ঘটনার পর আমি টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।